বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপররা কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদীরা কখনোই আপন হয় না। জীবনে পথ চলতে গিয়ে আমরা অনেক ধরনের মানুষের সঙ্গে পরিচিত হই। কেউ ভালোবাসার মুখোশ পরে আসে, কেউ বন্ধুত্বের, আবার কেউ প্রয়োজনের সময় পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু সময়ই আসল পরিচয় প্রকাশ করে। যে মানুষ বিশ্বাসঘাতকতা করে সে খুব কমই নিজের ভুল বুঝতে চায়, কারণ তার কাছে নিজের স্বার্থই সবচেয়ে বড়। অনুতাপ তখনই আসে যখন বিবেক জাগ্রত থাকে, আর যেখানে বিবেকের চেয়ে স্বার্থ বড় হয়ে যায় সেখানে অনুতাপের কোনো স্থান থাকে না। স্বার্থপর মানুষ আপনার কাছে থেকে যতটুকু লাভ নেয়ার ততটুকুই নেবে, কিন্তু সেই উপকারের মূল্যায়ন বা কৃতজ্ঞতা প্রকাশ করার মানসিকতা তার থাকে না, কারণ সে সবকিছুকেই নিজের প্রাপ্য বলে মনে করে। আর সুবিধাবাদী মানুষ, তারা আপনার নয়, আপনার সুবিধার। যতদিন আপনার কাছে তাদের লাভ আছে ততদিন তারা আপনজন সেজে থাকবে। লাভ শেষ হলে সম্পর্ক শেষ হয়ে যাবে। তাই জীবনে কাউকে অন্ধভাবে বিশ্বাস করার আগে তাকে সময় দিন। মানুষের কথার চেয়ে তার ব্যবহারকে গুরুত্ব দিন। যে মানুষ বিপদের দিনে পাশে থাকে, নিঃস্বার্থভাবে ভালোবাসে এবং আপনার সুখে দুঃখে সমানভাবে অংশ নেয়, সেই মানুষই সত্যিকার অর্থে আপনার আপনজন। নিজের সততা, আত্মসম্মান এবং মানবিকতা কখনো হারাবেন না, কারণ ভালো মানুষ হওয়ার দুর্বলতা নয়, বরং সেটাই একজন মানুষের সবচেয়ে বড় শক্তি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আমার আজকের ভিডিওটি সংসারে সাজানো গোছানো, রান্না বাড়া এগুলো নিয়েই শেয়ার করেছি। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আমি জানি আমার আপুরা এই ধরনের ভিডিও দেখতেই বেশি পছন্দ করেন। তাই তো আপনাদের কথা মাথায় রেখে আজকে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। তবে একটি সত্যি কথা কি জানেন, একটা ব্লগ ভিডিও তৈরি করতে গেলে অনেকটা সময়ের প্রয়োজন। চাইলেই কিন্তু হুট করে ভিডিওটি তৈরি করা যায় না। আর এখন তো আমি কাজ করতে গেলে অনেক আলসেমি চলে আসে। তাছাড়া নিজে তো অসুস্থ আছি, সেই সাথে মিনি কিচেন আছে। মানে সব মিলিয়ে আসলে যে ভিডিও শেয়ার করব সেই সুযোগটাই পাচ্ছি না। তারপরও চেষ্টা করব সপ্তাহে 1-2টা হলেও ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটি সকালে নাস্তার পর্ব থেকেই শুরু করেছিলাম। সকালবেলা নাস্তা রেডি করে এরপর চলে এলাম আজকে ডাইনিং এরিয়াটা পরিষ্কার করার জন্য। অনেকদিন পর্যন্তই ভাবছিলাম কিভাবে ঘরটাকে একটু একটু করে পরিষ্কার করা যায়, সাজানো গোছানো যায়। তবে আমার বাসার পরিস্থিতি এই মুহূর্তে অনেক বেশি খারাপ। ডাইনিং টেবিলে যে ট্রেটা ছিল, ট্রেটা নিশ্চয়ই লক্ষ্য করে বুঝতে পেরেছেন এটার মধ্যে কি পরিমাণ ধুলাবালু ছিল। ঠিক বাসার প্রতিটা জায়গায় এভাবেই ধুলাবালু পড়ে আছে। ইচ্ছে করলেও কিছু করার নাই, প্রতিদিন পরিষ্কার করছি তারপরও একই অবস্থা। উপর থেকে এত পরিমাণ বালু পড়ে যেটা আসলে সামলে নেওয়া খুব কষ্টকর হয়ে যাচ্ছে। বাসার সকল ফার্নিচারগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। তাই কাজ করার মনোবল, ইচ্ছা সবকিছু হারিয়ে ফেলেছি। একটা কাজ বা একটা জিনিস যদি পরিষ্কার করে 2-1টা দিনও যদি দেখা না যায় তাহলে কিভাবে সেই ঘরের মধ্যে বাস করে বলেন? আমি আসলে আজকে 1.5টা বছর পর্যন্ত একই অবস্থায় এভাবেই সাফার করে যাচ্ছি। তো আজকে ভাবলাম ডাইনিং টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করেই নিই, রাগ করে আর কি হবে? অনেকদিন পর্যন্ত রাগ করে কিন্তু আমি ডাইনিং টেবিলের রেক্সিন বলেন, ম্যাট বলেন কোনো কিছু চেঞ্জ করিনি। আজকে সবকিছু পরিষ্কার করে তারপর নতুন করে চেঞ্জ করে নিব। তো প্রথমে হচ্ছে উপরে যে প্লাস্টিকটা দেওয়া রয়েছে সেই প্লাস্টিকটা তো আবারও দিতে হবে। সেই কারণে সেটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আমি কখনো প্লাস্টিক নিচে বসে বা ওয়াশরুমে গিয়ে ক্লিন করি না। এভাবে টেবিলের উপরেই ক্লিন করি, এতে করে অনেক সুবিধে আছে। কারণ এটা খুব সহজে ক্লিন করা যায়। যেহেতু রেক্সিনটা অনেক বড় আর এটা কিন্তু ওয়াশরুমে নিয়ে ক্লিন করতে গেলে অনেক ঝামেলা হয়ে যায়। তাই আমি সবসময় ডাইনিং টেবিলের উপরে এভাবে ক্লিন করে ফেলি। তো আজকে হচ্ছে আমি এটাকে সাবানের গুঁড়া দিয়ে তারপরে ক্লিন করেছি। এতে করে একটু ভালোভাবে পরিষ্কারটা হয়। প্রথমে সোবা দিয়ে মেজে নিয়েছি, এরপর একটা শুকনো রুমাল দিয়ে আস্তে আস্তে করে মেজে নিয়েছি। তো এখন হচ্ছে উপর থেকে টেবিলটাকেও আমি একটু পরিষ্কার করে নিয়েছি। যদিও টেবিলের উপরে খুব একটা ময়লা পড়ে না, সেই সুযোগটাও নেই।
তবে চেয়ারগুলোয় অনেক বেশি ময়লা ধরে। আমি কিন্তু চেয়ারগুলো একটা, একটা করে সব পরিষ্কার করে নিয়েছি। আর চেয়ারের এই ফুলগুলো পরিষ্কার করা কিন্তু অনেক কষ্টের। আমি প্রায় ১ ঘন্টা সময় নিয়ে চেয়ারগুলো সব পরিষ্কার করে নিয়েছি। যেহেতু যে কাজটা করতে নিয়েছি বা হাত দিয়েছি, সেই কাজটা সম্পূর্ণ তো করতে হবে। আর সেই চিন্তা করেই সমস্ত টেবিল চেয়ার সব পরিষ্কার করে নিয়েছি। এরপরে চেয়ারের কাভারগুলো পরিয়ে দিলাম। আমার টেবিলটার এখন একটা নতুন লুক দিয়ে নিলাম। এরপর হচ্ছে সাজানোর পালাটা রয়ে গেছে। একটু সাজিয়ে নিব হালকা পাতলা করে। খুব বেশি কিছু রাখা যাবে না, তাহলে আবার দেখতে অনেক বেশি খারাপ লাগবে। আগের ফুলগুলোকে চেঞ্জ করে এখানে নতুন করে ফুলটা দিয়েছি। এতে করে একটা নতুন লুক এসেছে। আর মাঝে, মাঝে কিন্তু পরিবর্তন আনতে একটু ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আমি নতুন রূপে একটু সাজিয়ে নিলাম। বাসায় যা কিছু ছিল সেটা দিয়ে কিন্তু আমি শুধু লুকটা পরিবর্তন করেছি। এক জায়গার ফুল অন্য জায়গায় পরিবর্তন করলে দেখবেন সেটা লুকটা চেঞ্জ হয়ে যায় আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ ভালো লাগে। আর সবসময় যদি একভাবে একঘেয়েমি থাকে তাহলে কিন্তু সেটা দেখতেও ভালো লাগে না। তো আজকে আমি ডাইনিং এরিয়ার সবকিছু মোটামুটি একটু পরিষ্কার করে নেব। প্রত্যেকটা জিনিসের মধ্যে এত বেশি ধুলাবালু আর যে কারণে আমার কিন্তু সময়টাও অনেক বেশি লেগেছে। আর রান্নার কাজে তো এখন পর্যন্ত যাইনি। যদিও রান্নার জন্য সবকিছু গুছিয়ে রেখেছি। ভাবলাম আগে এই কাজটা শেষ করে তারপরে দেন রান্নাটা করব। এতে করে আমার সময়টাও বেঁচে যায়। আর রান্না করতে গিয়ে সময় চলে গেলে তখন আর কিন্তু এই কাজগুলো করতে ইচ্ছে করে না। তাই আজকে ভাবলাম যে সকাল, সকাল নাস্তাটা রেডি করে এই কাজগুলো করে ফেলি। আর একটা, একটা করে রুম পরিষ্কার না করলে পরিষ্কার করাই হবে না। প্রতিদিন ময়লা হচ্ছে, কিন্তু ময়লা অবস্থায় তো থাকা পসিবল না। তো সেই কারণে কিন্তু আবার নতুন করে একটু সাজিয়ে নিচ্ছি। তো এই জায়গাটাও একটু পরিবর্তন করেছি। আগে একরকম ছিল, এখন একটু অন্যভাবে ফুলগুলো সাজিয়েছি, টবটাও চেঞ্জ করে নিয়েছি। সবকিছুই বাসায় ছিল, সেগুলো দিয়েই আমি একটু জাস্ট নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। কেমন হয়েছে সেটা না হয় আপনারাই বলে যাবেন। ইচ্ছা আছে আরো নতুন করে নতুন রূপে আরো সুন্দরভাবে বাসাটাকে সাজানোর। তবে সেটা আসলে এই মুহূর্তে পারব না। কারণ বাসার সমস্ত কাজ যখন শেষ হয়ে যাবে, মানে যখন আর ধুলাবালু খুব একটা আসবে না, তখন আবার নতুন রূপে সাজানোর চেষ্টা করব। এখন আসলে আমি অনেক বেশি হাঁপিয়ে উঠেছি যে এত কিছু গুছিয়ে রাখতে, রাখতে সত্যিই ক্লান্ত। আর এই মুহূর্তে আমার শারীরিক অবস্থাও খুব একটা ভালো না। যত দিন যাচ্ছে আমি আসলে অসুস্থ হয়ে পড়ছি। যে কারণেও কিন্তু আপনাদের সঙ্গে ভিডিও খুব একটা শেয়ার করতে পারি না। আমরা যারা ভিডিও তৈরি করি তারা কিন্তু শখেই কাজগুলো করি। চেষ্টা করি নিজেও কিছু একটা করার জন্য বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য। কতটুকু সাকসেস হবো সেটা আসলে বড় বিষয় না, বা ওই ধরনের চিন্তা নিয়ে কাজ করলে কাজ করে কখনোই আগানো যায় না। তারপরও যখন শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ি তখন সেই শক্তিটুকু একদমই হারিয়ে যায়। তো আমার অবস্থা আসলে সেরকমই হয়েছে। আমি এখন শারীরিক মানসিক ২ দিক থেকেই ভীষণ অসুস্থ। যে কারণে কোনো কাজ করেই মজা পাচ্ছি না। আর কাজ করতে গেলেও সেই কাজটা করতে ইচ্ছে করে না। একটা সময় কোনো কাজ করলেই আমার হাতে ক্যামেরা থাকতো। কখন কোন জিনিসটা ক্যামেরাবন্দি করব। কিন্তু এখন আর সেই ইচ্ছেটা নেই। কেন জানি না আস্তে, আস্তে ইচ্ছেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। হয়তোবা এটা আমার শারীরিক এবং মানসিক সমস্যার কারণেই হচ্ছে। তো তারপর চেষ্টা করেছি আপনাদের সঙ্গে ছোটখাটো একটা ভিডিও শেয়ার করার জন্য। জানি না কেমন হবে। যদি আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওর নিচে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর হ্যাঁ, আমার কোনো কথা বা কাজে যদি আপনাদের কোনো মন্তব্য হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আপনাদের কমেন্টের রিপ্লাই আমি ঠিক সময়ে না দিতে পারলেও আপনাদের প্রতিটা কমেন্ট আমি যে কতবার পড়ি সেটা আপনাদের আসলে বলে বোঝাতে পারবো না। কিন্তু ওই যে শারীরিক সমস্যার কারণে অনেক সময় চাইলেও অনেক কিছু আসলে আমি করে উঠতে পারছি না। এজন্য আমি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। তবে আপনাদের কাউকে আমি ভুলিনি। আমি আপনাদের সবার চ্যানেল কিন্তু ভিজিট করি। প্রতিদিনই আপনাদের ভিডিওগুলো দেখি। আর সেখান থেকে নিজেও কাজ করার একটু সাহস যোগাই। যে আপনারা সবাই কি সুন্দর করে কাজ করছে, আমিও আপনাদের মতো করব। কিন্তু ওই যে বললাম শারীরিক অসুস্থতার কারণে আমার এখন আর কোনো কিছু করতে ইচ্ছে করে না। আর যখন হচ্ছে ক্যামেরাবন্দি করে রান্নাবাড়া করব সেটাও ভালো লাগে না। অথচ একটা সময় আমি এই ভিডিও নিয়ে কাজ করার জন্য কতটা উৎসাহী ছিলাম। সারাক্ষণ আমার কাজই ছিল কখন কোন জিনিসটা ক্যামেরাবন্দি করব। আর এখন সময়ের ব্যবধানে আমার সবকিছুই পরিবর্তন হয়ে যাচ্ছে। জানি না আসলে আমি সেখান থেকে আর কখনো কামব্যাক করতে পারবো কিনা। মানুষের শরীর এবং মন এই দুটো ভালো না থাকলে পৃথিবীর কোনো কিছু ভালো লাগে না। আমার মনে হয় এটা সবাই জানে। কারণ আমরা যারা এখানে আছি সবাই কিন্তু মানুষ। তাই মানুষ হিসেবে মানুষের ফিলটা অবশ্যই আমরা বুঝতে পারবো। তো যাই হোক, ডাইনিং এরিয়া তো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি অলরেডি আপনাদের সঙ্গে কথা বলতে, বলতে। আর এরই মধ্যে কিন্তু রান্নার আয়োজন করে ফেলছি।
যদিও রান্নার আয়োজন আগে থেকেই করা ছিল, শুধুমাত্র আমি এখন রান্নাটা করে নিচ্ছি। তো আমি এক চুলায় গরুর মাংস বসিয়ে দিচ্ছি আর অন্য চুলায় শাক রান্না করে দিচ্ছি। সবকিছু রেডি করা থাকলে রান্না করতে খুব একটা সময় লাগে না। যেই কারণে আগে আমি সব কাজ করে তারপরে সবশেষে রান্না করতে আসছি। ইদানিং আমি মাঝে, মাঝে এই কাজটা করি। যখন দেখি যে না আমার বাচ্চারা সবাই বাহিরে আছে বা ওদের খেতে একটু দেরি হবে, তখন বাসার সব কাজ শেষ করে তারপরে রান্নাটা করে ফেলি। এতে করে আমার কিন্তু অনেক সময়ও বেঁচে যায় আর কাজগুলো করে নেওয়া হয়ে যায়। কারণ আমার যে হেল্পিং হ্যান্ড আছে সে তো আমার ঘরটা মুছে দিয়ে যায়। তো সে যদি আর্লি চলে আসে তখন কিন্তু আর বাসায় অন্য কাজ করা যায় না। তো এইজন্য মাঝে, মাঝে আমি চেষ্টা করি যেন ঘরের সমস্ত কাজগুলো গুছিয়ে আগে তারপরে রান্নাটা করি। আজকে ভয়েস দেওয়ার সময় আমার অনেক বেশি জড়তা কাজ করছিল। কেন জানি না খুব খারাপও লাগছিল। এত বেশি উইকনেস কাজ করছে, কেন এমন হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। আপনারা ভয়েসটা শুনলে নিশ্চয়ই বুঝতে পারবেন। যদি ভয়েস শুনতে কোনো রকম অসুবিধা হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর রান্না করতে, করতে এখন আমি আমার প্রিয় কিছু আপুদের নাম নিয়ে নিচ্ছি। অনেক দিন পরে আমার প্রিয় একজন আপু কমেন্ট করেছে বিথিস ব্লগ থেকে। আপু লিখেছেন, "কেমন আছো? অনেকদিন পর তোমার ভিডিওটা দেখলাম আপু। সব মিলিয়ে খুব ভালো লেগেছে।" ধন্যবাদ বিথি আপু। অনেকদিন তোমাকে স্মরণ করেছি। বিশ্বাস করো তোমার ভিডিও খুঁজে দেখে এসেছি। কিন্তু কমেন্ট করব সেই শক্তিটুকু ছিল না। আসলে মানুষের মন মানসিকতা বা শারীরিক অবস্থা ভালো না লাগলে কোনো কিছুই ভালো লাগে না। তবে তোমাদের ভিডিওগুলো আমি কিন্তু সবসময় দেখি। বলতে পারো আমি এখন তোমাদের একজন সাইলেন্ট দর্শক হয়ে গেছি। তবে হ্যাঁ, তোমরা কিন্তু মাঝে, মাঝে এসে আমাকে নক দিও, সাপোর্ট করো, একটু খোঁজ খবর নিও কেমন? আমি কিন্তু তোমাদেরকে ভুলিনি। আসলে কিছু, কিছু জায়গা থাকে আমাদের যেগুলো অনেক বেশি দুর্বল। ঠিক তেমনি আমার একটি দুর্বল জায়গা এই যে ইউটিউব প্ল্যাটফর্মে তোমরা যারা আপুরা আছো তাদেরকে আমি কখনো ভুলতে পারি না বা ভুলবও না। আর আমি যেহেতু এখানে কাজ করি, যখনই সুযোগ পাচ্ছি ভিডিও শেয়ার করছি। তো তোমাদেরকে ভোলার কোনো প্রশ্নই আসে না। আমরা কেউ কাউকে কখনো দেখিনি আর কখনো দেখা হবে কিনা সেটাও জানি না। তারপরেও দেখো আমাদের মধ্যে একটা ভালোবাসা আছে। দেখো আমরা কত সুন্দর পত্রমিতালির মতো করে একজন অপরজনের খোঁজ নিচ্ছি, তাই না? এটাও কিন্তু একটা মজার বিষয়। তো যাই হোক আপু, তুমি সবসময় ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। আর তোমার জন্য সর্বোচ্চ সাপোর্ট থাকবে আমার পক্ষ থেকে। এরপর নাম নিচ্ছি মার্জানাস মম কিচেন আইডি থেকে। একজন আপু কমেন্ট করেছে, "আমার কাঁঠালের বিচি ভর্তা খেতে অনেক ভালো লাগে। আপু পিঠাগুলো দারুণ হয়েছে কিন্তু ধাঁধার উত্তর আমি বলতে পারছি না।" ধন্যবাদ আপু। অনেকদিন পরে তোমার কমেন্ট পেলাম। যদিও এখানে তোমাদের কোনো দোষ নেই কারণ আমি তো ভিডিওই শেয়ার করি না, তোমরা কমেন্ট কোথা থেকে করবে। যাই হোক আজকে কমেন্ট করেছো অনেক বেশি ভালো লেগেছে আপু। কাঁঠালের বিচি ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের। আমি সবকিছুর সাথেই কাঁঠালের বিচিটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করি। বিশেষ করে ভর্তা আর মাংসের সাথে। অনেক আপুদেরকে দেখেছি শুটকি দিয়ে রান্না করে খেতে। তবে শুটকি আমি খুব একটা কাঁঠালের বিচি দিয়ে খাই না, মানে খাওয়া হয়নি বললেই চলে। তো যাই হোক আপু কমেন্ট করেছো অনেক বেশি ভালো লেগেছে। আরেকজন আপু আছে আমার অনেক, অনেক পছন্দের, রেহানা হাওলাদার। আপু সবসময় আমাকে কমেন্ট করে। আমি যখনই ভিডিও শেয়ার করি আমি সবসময় নোটিস করেছি আপু অনেক সুন্দর করে কমেন্ট করেন। আপু লিখেছেন, "আসসালামু আলাইকুম আপু।" ওয়ালাইকুম আসসালাম আপু। আপু আরও লিখেছে, "রান্নাটা খুব সুন্দর হয়েছে।" আরেকটা কোয়েশ্চেন করেছে, "তোমার কয়টা পিসি?" আমি আসলে এটা বুঝতে পারিনি যে তোমার কয়টা পিসি। এই লেখাটা আমি আসলে বুঝতে পারিনি। যাই হোক আপু, তুমি যদি আজকে আমার ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমাকে ক্লিয়ার করে কমেন্ট করে যাবে যে আসলে তুমি কি জানতে চেয়েছো, কেমন? তো আপু তুমি কমেন্ট করেছো এর জন্য সত্যি আমি অনেক বেশি খুশি হয়েছি। তোমার জন্য অনেক, অনেক দোয়া এবং ভালোবাসা রইলো। এরপর নাম নিব স্বর্ণা শাহিন ব্লগস। আপু লিখেছেন, "আপনার অনেক ধৈর্য আছে।" আমি আসলে জানি না আপু আমার সত্যি অনেক ধৈর্য আছে কিনা। তবে বিশ্বাস করো একটা সময় অনেক কিছু করতে পারতাম। ইদানিং আমার এই অবস্থা দেখে মানে আমি অনেক কাজ করতে পারি না। আমার শারীরিকভাবে খুব অসুস্থ থাকি। সবসময় একটা উইকনেস ফিল করে। তো এইজন্য আমার ভেতরে অনেক খারাপ লাগা কাজ করে যে আমি কেন কিছু করতে পারছি না। আমি কি আসলে আর কখনো সুস্থ হব না? এই বিষয়টা আমার অনেক বেশি খারাপ লাগে। তো যাই হোক তোমরা আমার জন্য দোয়া করবে আমি যেন খুব দ্রুত সুস্থ হয়ে যেতে পারি আর অনেক, অনেক বেশি কাজ করতে পারি, কেমন? তো দেখো কথা বলতে, বলতে আমি রান্নার পর্ব শেষ করে চলে এলাম সিঙ্গারা বানাতে। আজকে সিঙ্গারা বানাতে এসে আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গেছে। জানি না হঠাৎ করে আমার বাসায় এত পরিমাণ মাছি এসেছে। এক কথায় মনে হচ্ছে যেন মাছির অভয়ারণ্য হয়ে গেছে আমার বাসার ভিতরে। কিভাবে মাছিগুলো তাড়াবো আমি সেটা বুঝতে পারতেছি না। তোমাদের যদি কোনো আইডিয়া থাকে বা তোমরা যদি কোনো টিপস দিতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আসলে আমি মাছির যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে গেছি। একটা সময় আমি অনেক সুন্দর, সুন্দর টিপস দিতাম কিন্তু আমার নিজেরই এখন মাথায় কাজ করে না যে এত মাছি আমি কিভাবে তাড়াবো।
একদিকে সিঙ্গারা বানাচ্ছি, অন্যদিকে মাছগুলো তাড়ানোর চেষ্টা করছি। আসলে এই মুহূর্তে যেহেতু কাজ করছি, কোনো কিছু ঢেকেও রাখতে পারছি না, মানে সব মিলিয়ে অনেক বেশি বাজে লাগছিল। তো যাই হোক, আজকে হচ্ছে আমি এখানে চিকেন সিঙ্গারা বানাচ্ছি, আর আলু আর সাথে দিয়েছি গাজর। পুরটা আমি রান্নার সময় রেডি করে নিয়েছিলাম যেন ঝটপট করে পরবর্তীতে বানিয়ে নিতে পারি। তো এক এক করে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। তো দেখো অনেকগুলো সিঙ্গারা হয়েছে, তো একসাথে তো এতগুলো ভাজবো না, এখান থেকে কিছুটা হচ্ছে ফ্রোজেন করে রেখে দিব, আর কিছু সিঙ্গারা এখন আমি হচ্ছে বিকেলের নাস্তার জন্য ভেজে নিব। তো সিঙ্গারাগুলো কেমন হয়েছে বলো তো? একদম সিঙ্গারার শেপটা ঠিকঠাক হয়েছে না? আমি কিন্তু কথা বলতে বলতে তোমাদের কিন্তু সিঙ্গারার প্যাচটা দেখিয়ে দিয়েছি। একটা সময় আমিও না সিঙ্গারার প্যাচটা ঠিকভাবে দিতে পারতাম না। আমরা কেউই আসলে শুরু থেকেই সবকিছু শিখে আসিনি, একটু একটু করেই শিখেছি। তো এখন হচ্ছে আমি সিঙ্গারাগুলো ভেজে নিয়েছি। আমি কিন্তু সিঙ্গারা ভাজার ক্ষেত্রে একটা ভুল করেছি। নিশ্চয়ই তোমরা যারা একদম পাকা রাঁধুনি আছো তারা অবশ্যই বুঝতে পেরেছো। আর যারা পাকা রাঁধুনি না, এখন পর্যন্ত আমার মতো কিছুটা আনাড়ি আছো, তাদেরকে বলে দিচ্ছি। সিঙ্গারা ভাজার ক্ষেত্রে কখনোই তেল গরম করা যাবে না, মানে ফুল গরম করে নেওয়া যাবে না। হালকা গরম, একদম জাস্ট ঠান্ডা অবস্থায় সিঙ্গারাটা ছেড়ে দিতে হবে। এতে করে সিঙ্গারার গায়ে কখনো বুদবুদি আসে না। সিঙ্গারাটা ভাজার পরে একটা স্মুথনেস থাকে, খেতেও অনেক ভালো লাগে। এই সিঙ্গারাগুলো তোলার পরে তোমাদেরকে আমি সেটা দেখিয়ে দিব। আর পরবর্তীতে আমি ফ্রোজেন করার পরে যে সিঙ্গারা ভেজেছি সেটা কিন্তু ঠিকঠাক হয়েছে, কারণ তখন আর ভুল করিনি, ঠান্ডা তেলের মধ্যে দিয়েছি। আর এখন হচ্ছে কেন জানি না কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, হঠাৎ করে ভুলে গিয়েছিলাম যে গরম তেলে তো সিঙ্গারাটা ভাজা যাবে না। তো দেখো সিঙ্গারা দেখলেই বুঝতে পারবে গায়ের মধ্যে কতটা বুদবুদি উঠেছে, আর সিঙ্গারাগুলো দেখতে কিন্তু তাহলে ভালো লাগে না। তো এখন হচ্ছে আমি আরও কিছু সিঙ্গারা ভেজে নিচ্ছি, যেহেতু ভেজেই ফেলেছি কি আর করার, এখন আবার কে তেল ঠান্ডা করতে যায়। এই যে দেখো আমি সিঙ্গারাগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। সিঙ্গারার গায়ে কেমন একটা বুদবুদি উঠেছে, কারণ হঠাৎ করে গরম তেলে পড়লে এরকম তো ফুলে উঠবেই। আর এই সিঙ্গারাটা যদি ঠান্ডা তেলে দেওয়া যেত তাহলে কতটা মসৃণ হতো দেখো। তার আগে আমি আজকে সিঙ্গারাগুলো একটু ডেকোরেশন করে নিচ্ছি, মানে খাওয়ার জন্য প্রস্তুত করছি। জাস্ট আমার সিঙ্গারার সাথে পেঁয়াজ খেতে খুব ভালো লাগে, অনেকে হয়তো পছন্দ করে না, আর কাঁচামরিচ তো অবশ্যই মাস্ট। আর সস আমি খুব একটা পছন্দ করি না, তবে বাচ্চাদের জন্য সসটা নিয়ে নিয়েছি, মানে একদম সিম্পলভাবেই যতটুকু প্রয়োজন। আর এই দেখো পরবর্তীতে যে সিঙ্গারাগুলো ভেজেছি সেটা কতটা সুন্দর আর মসৃণ হয়েছে, দেখেছো? একই সিঙ্গারা কিন্তু দুইটার কিন্তু দুই ধরনের রূপ। এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল আকার ছাড়া জল পাবে, আকার থাকলে গাছে পাবে, বুদ্ধি থাকলে উত্তর পাবে। ধাঁধার সঠিক উত্তর ছিল কল আর কলা। আর ধাঁধার সঠিক উত্তর সর্বপ্রথম যে কমেন্ট করে জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনিয়া নুসরাত। সোনিয়া নুসরাত আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে হাত নেই পা নেই মানুষের সাথে চলে, অনাহারে মরে মানুষ এর অভাব হলে। আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। দেখতে দেখতে আমি কিন্তু আমার আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। আবার হয়তোবা খুব দ্রুতই নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।